লাহেক আলী যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে প্রভিশন আছে। কই সেই সব জায়গার এলাকার মানুষ বা সিপিএম নেতারা কি একবার বলেছিল যে মুসলিম জেহাদিদের দ্বারা হিন্দু রমণী বা হিন্দু নাবালিকা 11 বছরের, এর চেয়ে তো কম বয়সী কোচবিহারের দিনহাটার মেয়েটি, ঠিক আছে, খুন হয়েছে রেপের পরে? বলেনি তো। মুখে বলছো ধর্ষকদের কোনো ইয়ে হয় না, ধর্ম হয় না, তারপরে বলছো হিন্দু, সনাতনী, মনুবাদী। তাহলে মানুষের ক্ষোভটা কি চ্যানেলাইজ হচ্ছে না সাম্প্রদায়িক ভাবে? বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। ঘন কুয়াশার সময় কম দৃশ্যমান অবস্থায় বিমান ওঠানামা করাটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতি হচ্ছিল। আমরা মুম্বাইয়ের ওই রকম একটা বিমান দুর্ঘটনা দেখলাম। তারপরেও দায়িত্ববান পলিটিক্যাল পার্টি হিসেবে সিদ্দিকুল্লাহ সুপ্রিম কমান্ডার, তিনি ক্ষমতায় আসেন, তিনি আজকে ঘোলা জল মাছ ধরতে নেমেছেন। আলোচনাটা কার সাথে করবে? সিদ্দিকুল্লাহ প্লেনে যায় না, মক্কায় যায় কারা? সিদ্দিকুল্লাহর লোকজনই তো যায় সব থেকে বেশি। কোথায় যায়? বিমান দিয়ে যায়। তো তো বিমানটা যদি পথ সম্প্রসারণ হয়, ওখানে কি শুধু হিন্দুরা যাবে, খ্রিস্টানরা যাবে, বৌদ্ধরা যাবে, মুসলিম ধর্মাবলম্বীরা যাবে না? কাতার অমুক তমুক জায়গায় এই মানুষগুলোর মৃত্যুকে মমতা ব্যানার্জি চুরি করে 21শে জুলাইয়ের মঞ্চে ফি বছর শ্রদ্ধা অর্থাৎ শ্রাদ্ধের নাম করে পাগলু ড্যান্স করেছে, ডিম ভাত খাইয়েছে। ওটা হচ্ছে এইরকম বেইমানের ছবি কোথাও থাকবে না। আজকে তিনি চুরি করেছেন কংগ্রেসের আন্দোলনটাকে, আজকে তার থেকে চুরি হয়েছে তারই যোগ্য সিপিএম এর সেই সময়কার ঋতব্রত মডেল, আজকে সিনিও চুরি করে নিয়ে। মহুয়া মা কালীর অভিশাপে অভিশপ্ত। মা কালীকে বিড়ি সিগারেট খাইয়েছিল, মাথাটা খেয়ে নিয়েছে চিবিয়ে, ঠিক আছে, মানে এবার কালী তোকে খাবো। আমি বলছি মহুয়া মৈত্র এতটাই জনপ্রিয় যে নিজের এলাকায় তৃণমূল থাকাকালীনও তাকে যেতে তিনি ভয় পেতেন, কারণ কোনো মানুষের সাথে তিনি কোনোদিন সৎ ব্যবহার করেননি। লাহেক আলী পরিষ্কারভাবে আমি বলছি, ভারতবর্ষের বিএনএসে যে ধারাটা ইনক্লুড করা হয়েছে, তোমরা জানো যে ধারাতে পরিষ্কার বলা আছে যে মব লিঞ্চিং শব্দটা হচ্ছে ঘৃণ থেকে ঘৃণ অপরাধ। মব লিঞ্চিং ঘৃণ থেকে ঘৃণ অপরাধ। আজকে এই লায়েক আলী, যার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, তুমি বলছিলে 27টা মামলা, বিএনএস 61(2), দলবদ্ধভাবে হত্যা, অপরাধে প্ররোচনা, বেআইনি সমাবেশের সদস্য হিসাবে সংগঠিত অপরাধের দায়, দাঙ্গায় অংশগ্রহণ, প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গা, সহিংস দাঙ্গা মানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, সম্পত্তি ক্ষতি, গুরুতর সম্পত্তি নষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত মানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি, সরকারি কর্মচারীদের কাজে বাধা, সরকারি কর্মচারীর উপর গুরুতর হামলা, সরকারি কর্মচারীদের উপর আক্রমণ, বল প্রয়োগ, স্বেচ্ছায় আঘাত করা, গুরুতর আঘাত, জনসম্পত্তি ক্ষতি, গুরুতর জনসম্পত্তি নষ্ট, বেআইনি অনুপ্রবেশ, ভয় দেখানোর মতন ফৌজদারি মামলা, এমনকি রেলের সম্পত্তি, রেল চলাচলে বাধা দেওয়া, জনগণের অধিকারকে খর্ব করা, রেলের নিরাপত্তাকে খর্ব করা, রেলওয়ে কাজের বাধা দেওয়া, যেটা গুন্ডামির পর্যায়ে পড়ে, এবং তার জন্য এখানে মানে তার যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে প্রভিশন আছে। আমি বলছি যে এটা কেন দেওয়া হলো? তুমি বুম নিয়ে বারুইপুরে চলে যাও, সিপিএম এর 20 জন, এই সায়ন, সব্যসাচী চ্যাটার্জি, এরা তো তাদের দলের হয়ে কথা বলবেন, কারণ এই যে তুমি বলছিলে তো এই যে 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, লায়েক আলী, তারপরে মোনালিসা, লায়েক আলী তো বোধহয় বারুইপুরের পশ্চিমের সিপিএম এর পরাজিত প্রার্থী, তারপরে সুজন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির নেতা, সোনারপুর উত্তরের সিপিএম এর পরাজিত প্রার্থী মোনালিসা সিনহা, আর আছে সিপিএম এর নেতা সৈফুদ্দিন খান। এই যে 4 জনের বিরুদ্ধে মামলাটা হয়েছিল, স্পষ্ট কি কি ধারা ছিল, এবং তুমি এন্টায়ার বারুইপুরের এপিসোডটা দেখো যে পশ্চিমবঙ্গে কবে রেপ হওয়ার পরে জনগণ উত্তেজিত হয়ে দিক বিদিক শূন্য হয়ে গণহত্যা করেছে। আরজি করের অত বড় ঘৃণ অপরাধের পরে একটা গণসংহার হয়নি। হয়েছে কি? কোনো বাড়ি ভাঙচুর হয়েছে অপরাধীদের? হয়নি। ডিম থেরাপি হয়েছে? হয়নি। রাত জেগেছে মহিলারা, সারা পৃথিবী আন্দোলিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে।
তাহলে আজকে বারুইপুরের এই আন্দোলনটাকে হঠাৎ ইন্দ্রজিৎ মণ্ডলের নাম উপচে নিয়ে তার বাড়ি মুখ হলো কি করে? হঠাৎ কি করে বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি অব্দি, না স্বপন মণ্ডল, ওই যে আরেকজন বিজেপির নেতা, তার নাম উঠে গেল শান্তনু মণ্ডল। সে তো কুণাল ঘোষও বলেছিল, সে তো সুজিত বসু বলেছিল, সে তো সব্যসাচী বলেছিল, সে তো আজও ভাইপো চিটিংবাজ ভাইপোও বলে। কোন অপরাধী আমি অপরাধী এই কথাটা স্বীকার করে? খোদ সঞ্জয় রায় আরজি করে একমাত্র এখনো পর্যন্ত আটক অপরাধী, তিনি পর্যন্ত বলেছে আমাকে ফাঁসানো হয়েছে, বিনীত গোয়েল ফাঁসিয়েছে, বলেছিল তো। প্রশ্নটা হচ্ছে এগুলো আইনের পরিভাষায় তাই আসে। কালকে হাইকোর্ট মুখ দেখতে 20 জন সিপিএম এর উকিলের অ্যাপিলকে নস্যাৎ করে দিয়ে তাকে 8 দিনের হেফাজত এমনি দিল। তুমি বলছো সিপিএম নেতাদের ফেসবুক নয়, হিন্দুবাদী মনুবাদী কিছু লোক হত্যাটা করেছে। আজও বারুইপুরের গলিতে গলিতে সিপিএম এর পোস্টার, 3 জন হিন্দু বিজেপির নেতা ধর্ষণ করেছে। কিসের ভিত্তিতে এটা বললো? আচ্ছা বলো, যেহেতু মেয়েটা মাইনরিটি, মুসলিম নাবালিকা, মুসলিম এরিয়ায় যদি তুমি বলো ওটা হিন্দু মেরেছে, মুখে বলছো ধর্ষকদের কোনো ইয়ে হয় না, ধর্ম হয় না, তারপরে বলছো হিন্দু, সনাতনী, মনুবাদী, তাহলে মানুষের ক্ষোভটা কি চ্যানেলাইজ হচ্ছে না সাম্প্রদায়িক ভাবে? হচ্ছে নাকি? সেদিন যখন 4 ধর্ষণ হলো বারুইপুর নিয়ে, কোচবিহারের 2, কোচবিহার মালদা, তারপরের দিন হলো বর্ধমানের আদিবাসী মহিলা, তুমি সেখানেও তো বাকি 3টা ধর্ষণের সাথে মানে কার্যক্রম ধরলে পরে ঘটনাচক্রেই মুসলিম নাম যুক্ত ছিল। কই সেই সব জায়গার এলাকার মানুষ বা সিপিএম নেতারা কি একবার বলেছিল যে মুসলিম জেহাদিদের দ্বারা হিন্দু রমণী বা হিন্দু নাবালিকা 11 বছরের, এর চেয়ে তো কম বয়সী কোচবিহারের দিনহাটার মেয়েটি, ঠিক আছে, খুন হয়েছে রেপের পরে? বলেনি তো। কারণ ধর্ষক, খুনি, আসামি, বদমাইশদের কোনো ধর্ম জাত হয় না, তাই নাকি? তা সিপিএম ওরা ক্যাটো করলো। তাই যে সিপিএম বলছে বারুইপুরের এই ঘটনার পরে বারুইপুরের মানুষের ন্যায় পাওয়ার জন্য বারুইপুরের মানুষের পুরো দায়িত্বটা, আন্দোলনের পুরো দায়িত্বটা সিপিএম নিজে নিয়ে ফেলেছে, কন্ট্রোল করে নিয়েছে, এটা পুরো ফেসবুকে সিপিএম নেতারা প্রচার করলো। ইভেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রচার করেছে। সেই সিপিএম যদি এখন বলে গণহত্যার সাথে আমার দূর দূরান্ত আমাদের যোগাযোগ নেই, তাহলে কি করে হয়? তুমি তো আন্দোলনটা কন্ট্রোল করেছো। উন্নয়নের স্বার্থে মন্দির মসজিদ সরানো কি নতুন? ভারতবর্ষে আইন আছে, 2009-এর সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, সরকারি রাস্তা, পার্ক, ফুটপাতের উপরে পাবলিক জমিতে নতুন কোনো মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারা তৈরি করা যাবে না, থাকলে সেটাকে সসম্মানে রিপ্লেস করাবে, তাই তো? 2009 আছে। 136 বছরের পুরো গৌরীপুর জামে মসজিদ, যেটাকে বাকরা মসজিদ তুমি বললে, সেই মসজিদটা তো বহু বছর ধরে, প্রায় লাস্ট 30 বছর ধরে বিমানবন্দর, নেতাজি সুভাষ বিমানবন্দরের 2য় রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হচ্ছিল। তার 30 বছর ধরে, তার মধ্যে 15 বছরই মমতা ব্যানার্জি সরকার, সিদ্দিকুল্লাহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার আলোচনা করে সিদ্দিকুল্লাহ ওই জনগণের স্বার্থে মসজিদটা সরানোর ব্যবস্থা করেনি কেন? আজকে কেন নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা যখন এই চেষ্টাটা করছে জনগণের স্বার্থে, তখন এটা হচ্ছে 1924 সালে কলকাতা বিমানবন্দর, 62-তে বিমানবন্দরের সম্প্রসারণের জমি অধিগ্রহণ, তখন এই যশোর রোডের পাশে এই মসজিদটা, তাই তো? তাহলে 62-তে তখন তো বামেরও আসেনি, কংগ্রেস। সম্প্রসারণ যখন হলো দ্বিতীয়বার, তখন তুমি 65-তে 2.5 কিলোমিটার ঘুরিয়ে যখন দেখো, 1965 সালে যশোর রোডকে মূল পথ থেকে 2.5 কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হলো। যশোর রোড একটা রোড গৌরীপুর মোড়ের সঙ্গে সংযুক্ত করা হলো, আর এই যশোর রোড থেকে মসজিদের দূরত্ব কম করে 3 কিলোমিটার। তাহলে এই মসজিদ পর্যন্ত গিয়ে কোনো প্রকারে কভারেজ বাস্তবে সম্ভব করলো না কেন সিদ্দিকুল্লাহ? তো অনেক প্রবীণ জামায়াতে উলেমায়ে হিন্দের নেতা, পরে তৃণমূলের মন্ত্রী হয়েছে। আরেকটা প্রশ্ন, যে একটা মসজিদ ধর্মস্থান একটি গুরুত্বপূর্ণ জনগণের পাবলিক প্রপার্টির ভিতরে পড়ে গেছে, এটা মন্দির হলো হতো। তাহলে প্রশ্নটা হলো, তাই যদি হয়, যেখানে
আন্তর্জাতিক নিয়ম 240 মিটার জায়গা ছাড়তে হবে রানওয়ের থেকে, সেখানে মসজিদটা পড়ে গেছে 165 মিটারের মধ্যে, তাহলে এই জায়গাটা তাকে রিপ্লেস করার কথা। আরেকটা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, মসজিদটি বিমান চলাচলের থাকার জন্য, এলাকায় থাকার জন্য উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যেটা ILS, সেটা কিন্তু ওখানে হচ্ছিল না। ঘন কুয়াশার সময় কম দৃশ্যমান অবস্থায় বিমান ওঠানামা করাটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতি হচ্ছিল। আমরা মুম্বাইয়ের ওই রকম একটা বিমান দুর্ঘটনা দেখলাম। তারপরেও দায়িত্ববান পলিটিক্যাল পার্টি হিসেবে সিদ্দিকুল্লাহ সুপ্রিম কমান্ডার, তিনি ক্ষমতায় আসেন, তিনি আজকে ঘোলা জল মাছ ধরতে নেমেছেন। আলোচনাটা কার সাথে করবে? আলোচনাটা কার সাথে করবে? এক্সিস্টিং আইন ভারতবর্ষে আছে, আলোচনাটা সরকার চাইছে, সরকার কোথায় জোর করেনি। তাহলে সরকারের আলোচনার পরে অশ্লীলভাবে তিনি সৌরভ বাবুকে, কালকে দমদমের বিধায়ককে অশ্লীল ভাষায় নিয়ে আক্রমণ করলেন, ধর্মভিত্তিক প্রচার সিদ্দিকুল্লাহ শুরু করে দিলেন, গেল রব শুরু করে দিলেন। সিদ্দিকুল্লাহ প্লেনে যায় না, মক্কায় যায় কারা? সিদ্দিকুল্লাহ লোকজনই তো যায় সব থেকে বেশি। কোথায় যায়? বিমান দিয়ে যায়। তো বিমানটার যদি পথ সম্প্রসারণ হয়, ওখানে কি শুধু হিন্দুরা যাবে, খ্রিস্টানরা যাবে, বৌদ্ধরা যাবে, মুসলিম ধর্মাবলম্বীরা যাবে না? কাতার অমুক জায়গায়। ফলে এটাকে বুঝতে হবে, সহনশীল হন। আমি সিদ্দিকুল্লাহকে নিয়ে ভাবছি না, সিদ্দিকুল্লাহ একটি ধর্ম ঘোড়া সাম্প্রদায়িক লোক। আমি বলছি রেসপন্সিবল বাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্টেটমেন্ট আমার খুব ভালো লেগেছে। তারা এগিয়ে আসুক, সরকারকে সহযোগিতা করুক, দেখবে পথ খুলে যাবে। না, NCPI একটি দল, যে দলে কিছু মানুষ গিয়েছে এক্সিস্টিং আইন অনুযায়ী 2/3 মেজরিটিতে দলত্যাগী আইনটাকে মান্যতা দিয়ে, অর্থাৎ সেই আইনটাকে মান্যতা দিয়ে যখন একটি দলে কিছু অন্য দল থেকে জিতে, অন্য দলের প্রতীকে জিতে তারা যান, স্বাভাবিক 85-এর আইনটা অনুযায়ী তো তারা তো আইনত তো বেআইনি কোনো কাজ করেননি। নীতি নৈতিকতার প্রশ্নগুলো তো আইন সবসময় দেখে না। দিদির অনুপ্রেরণা কোথায় গেল? সোজাসুজি অমিত শাহর পাশে ছবি দেখা যাচ্ছে। শুনুন, দিদির অনুপ্রেরণায় পোস্ট এবং ল্যাম্প পোস্ট তৈরি হয়েছিল। অর্থাৎ তুমি এমন অনুপ্রেরণা তৈরি করেছিলে যে সংসারে অনুপ্রেরণার ঠেলায় মালিক আর ভৃত্য ছাড়া, ভৃত্য মানে চাকর ছাড়া কোনো সম্পর্কটাই তুমি টিকিয়ে রাখোনি। মালিকের ছেলে আর বাকি সব চাকর বাকর। তাহলে চাকর বাকর করে রেখেছো যাদেরকে তুমি নাম দিয়েছিলে অনুপ্রেরণা, দিদির অনুপ্রেরণা, ততদিনই এই চাকর বাকরের দাসত্ব মেনে নিয়েছিল এই মানুষগুলো, যারা নিজস্ব ফিল্ডে প্রত্যেকেই কিছু না কিছু যোগ্যতা নিয়েছিল। সবটাই দিদির দয়ায় জিতেছে এটা বলা কিন্তু ঠিক নয়। দেখো, দিদির দয়ায় তোমার জননেতা শুভেন্দু অধিকারী জিতেছে, এটা দিদিও বিশ্বাস করেন না। ঠিক আছে, বহু এলাকা আছে সিপিএম এর বিরুদ্ধে 1-to-1 কন্ট্রাক্টে মানুষ জিতে ভোটে ইয়ে করেছে। তারা কংগ্রেসের ছিল, তারা অনেকেই ছিল বিজেপির, তারা অনেকেই ছিল তৃণমূলের, কিন্তু দিদির অনুপ্রেরণার নয়। কাটোয়ার যিনি এখন জেলে, কাটোয়ার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সেই মানুষটি কংগ্রেসে ছিল, কাটোয়ার বাড়িতে বাড়িতে পুজো হতো তার। তাই একটা সময় রবি ঘোষ কোচবিহারের, সে কবে তৃণমূল ছিল, দিদি তৃণমূল তৈরি হওয়ার পরে এসেছে, কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারটা কি ছিল, তিনি প্রাক্তন কংগ্রেসী। তাই দিদি যদি তৃণমূলটা তৈরি না করতো, রবি ঘোষ হারিয়ে যেত না? হারিয়ে যেত না। বরং দিদির অনুপ্রেরণায় সেদিন 93-তে 21শে জুলাই হাতে অস্ত্রশস্ত্র নিয়ে যখন রাইটার্স দখল করতে গিয়েছিল কিনা ভোটার কার্ডের সংশোধন। কিন্তু মহুয়া মৈত্রকে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কবিতা লিখছে। দেখো, যে শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূলের একটা সংবাদিক ছিলেন, কালকেও তিনি বলেছেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। সেই মহুয়া মৈত্র কিন্তু ছোলা গুড় এসব নিয়ে একটা কবিতা। মহুয়া মা কালীর অভিশাপে অভিশপ্ত। মা কালীকে বিড়ি সিগারেট খাইয়েছিল, মাথাটা খেয়ে নিয়েছে চিবিয়ে। ঠিক আছে, মানে এবার কালী তোকে খাবো, ওই সে বিখ্যাত গান মনে আছে তো উত্তম কুমার সুচিত্রার, যে এবার কালী ওর মাথা খেয়েছে। না হলে একাধারে কালীঘাটের তৃণমূলকে তোল্লাই দিচ্ছে। ও একবার ভুলে গেছে যে পার্লামেন্টে ইউজার আইডি পাসওয়ার্ড
ক্রেডেনশিয়াল এমপিদের, হাইয়েস্ট ল মেকারদের, সেটা একটি প্রাইভেট কোম্পানিকে উনি দিয়ে দেশের স্বাধীনতাকে, দেশের গোপনীয়তাকে তিনি কিন্তু বিক্রি করেছিল। সেই মহুয়া মৈত্র, এই মহুয়া মৈত্র যিনি বিভিন্ন দোষে দুষ্ট, আমি বলছি মহুয়া মৈত্র এতটাই জনপ্রিয় যে নিজের এলাকায় তৃণমূল থাকাকালীনও তাকে যেতে তিনি ভয় পেতেন, কারণ কোনো মানুষের সাথে তিনি কোনোদিন সৎ ব্যবহার করেননি। তিনি হচ্ছেন এলিট সোসাইটির রাজনীতিবিদ, শ্যাম্পেন হাতে নিয়ে বন্ধু কি নাম যেন ওই কংগ্রেসের নেতা শশী থারুর সাথে বারমুডা পরে হোটেলে ফটো তুলবেন। আমি বলছি এটা তার স্বাধীনতা, কিন্তু জননেতা বারমুডা পরে শ্যাম্পেন হাতে নিয়ে বন্ধুর সাথে ছবি সেলফি দেওয়ার সাথে সাথে জননেতাকে ভারতবর্ষের স্ট্রাকচার মেনে এটাও বুঝতে হবে তিনি তার এলাকার প্রতি কতটা দায়বদ্ধ। এলাকার মানুষের সাথে একটাবার তিনি মিট করেছেন, এমন একটা ছবি নদিয়া জেলার কোনো লোক যদি দেখাতে পারে মহুয়া মৈত্র এলাকার, বরং দূর দূর ছাই ছাই করেছে। এখন তাকে এলাকায় যাওয়ার আগে বা পশ্চিমবঙ্গে আসার আগে হাইকোর্টের মানে ভয় দেখাতে হচ্ছে, আইনের ভয় দেখাতে হচ্ছে, আমাকে ডিম মারলে কিন্তু আমি আইনে দেখে নেব। ঠিক সেই কালীঘাটের মানে তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কস্মিন কালেও 21শে জুলাইটাকে সৎভাবে ব্যবহার করেনি। প্রথম কথা, 21শে জুলাই মমতা ব্যানার্জি প্রত্যেকটা জিনিস যেমন ভাবে চুরি করেছিল 21শে জুলাইটাও চুরি করেছে। কংগ্রেসের 21শে জুলাই এইটাকে তিনি কোন অধিকারে আমি আবারও বলছি, কোন অধিকারে কংগ্রেসের 21শে জুলাইটাকে তিনি ব্যবহার করেছেন বলতো? ফি বছর 11 সালের পর থেকে, ইভেন 98 সালের পর থেকে যখন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করলেন, সেদিন থেকে তো তার রাজনৈতিক নীতিগত কোনো অধিকার নেই। কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা থাকাকালীন তার উস্কানিতে যে 13 জন, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মোহাম্মদ আব্দুল খালেদ, মোহাম্মদ ইনু, এবং তাকে বাঁচাতে একটি অধস্তন পুলিশ আধিকারিক সিরাজুল, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের উপরে বন্দুক তাকিয়েছিল মমতাকে বাঁচাতে, চাকরি হারিয়ে ফেলেছিল, আজও তার চাকরিটা পায়নি সে। এই যে তিনি জীবিত ছিলেন কিন্তু শহীদের মতন বেঁচে ছিলেন কষ্টে, চাকরি নেই, মমতা ব্যানার্জি তাকে চাকরি দেয়নি। এই মানুষগুলোর আবেগকে, এই মানুষগুলোর মৃত্যুকে মমতা ব্যানার্জি চুরি করে 21শে জুলাইয়ের মঞ্চে ফি বছর শ্রদ্ধা অর্থাৎ শ্রাদ্ধের নাম করে পাগলু ড্যান্স করেছে, ডিম ভাত খাইয়েছে। আমরা তো জানি হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী শ্রদ্ধা বা শ্রাদ্ধ মানে নিরামিষ, শান্ত পরিমণ্ডল, নীরবতা। মমতা ব্যানার্জির একটা 21শে জুলাই দেখো, ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতা আসার পরে পাগলু ড্যান্স, পাউচ, ডিম ভাতের ছড়াছড়ি, হই হুল্লোড়, ট্রেনে বাসে তার সমর্থকদের গুন্ডামি, রিজার্ভেশন থেকে সাধারণ নাগরিকদের টেনে হিচড়ে সেই কম্পার্টমেন্ট দখল করে কলকাতায় এসে বাজার করা, নাচা খোদা করা, বাস ভাঙা, ব্রিগেড থেকে বেরিয়ে গিয়ে 21শে জুলাইয়ের মঞ্চের বেরিয়ে গিয়ে তাণ্ডব করা গ্রামে গ্রামে। এমনকি মমতা ব্যানার্জি প্রথম 7 বছর এই মঞ্চটাকে ব্যবহার করেছিল শ্রদ্ধা করতে নয়, কংগ্রেসকে, সিপিএম কে গালাগালি করতে, এবং পরের 7 বছর 8 বছর ব্যবহার করেছিল বিজেপিকে আক্রমণ করতে। এবং আরেকটা জিনিস, তিনি যদি এতটাই এই নিহত মানুষদের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, তাহলে এদের হত্যার জন্য অন্যতম দায়ী মনীশ গুপ্ত, তৎকালীন স্বরাষ্ট্র সচিব, তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তিনি ডেকে এনে কি করেছিলেন, মন্ত্রী করেছিলেন। যাদবপুর থেকে বুদ্ধদেবের এগেস্টে দাঁড় করিয়ে জিতিয়ে এনে মন্ত্রী বানিয়েছিলেন, বিদ্যুৎ মন্ত্রী, মনে পড়ে? তাই কত বড় বেঈমান। প্রথমে সিঙ্গুর নন্দীগ্রামের সিপিএম এর গণহত্যার আন্দোলনটাকে হাইজ্যাক করলেন, করে মসনদে আসলেন, এসে সেই পুলিশ আধিকারিকদের বিচার না করে তাদেরকে বড় বড় পদ দিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এইরকম বেঈমানের ছবি কোথাও থাকবে না। আজকে তিনি চুরি করেছেন কংগ্রেসের আন্দোলনটাকে, আজকে তার থেকে চুরি হয়েছে, তারই যোগ্য সিপিএম এর সেই সময়কার ঋতব্রত মডেল আজকে তিনিও চুরি করে নিয়ে